তো আজকে যেটা আমরা শিখবো সেটা হলো গিয়ে সলিউশন টু ল্যাপ্লাস ইকুয়েশন। প্রথমত, ল্যাপ্লাসের ইকুয়েশন কেন এতটা ইম্পর্ট্যান্ট, মানে টু বি অনেস্ট আমি যখন পড়েছিলাম ল্যাপ্লাস ইকুয়েশন তখন আমি প্রথমে ব্যাপারটাকে খুব একটা বেশি পাত্তাই দিইনি। মানে আমি ভেবেছিলাম এটা বোধহয় খুব খুব বেশি জায়গায় এটা অ্যাপ্লিকেবল নয় ইন রিয়েল লাইফ। মানে কেন ভেবেছিলাম সেটা বলছি। তার আগে হচ্ছে যে ল্যাপ্লাস ইকুয়েশনটা প্রচন্ড সিম্পল একটা জিনিস। সেটা হচ্ছে তোরা ইলেকট্রিক ফিল্ড কি সেটা পড়লি, তারপরে তোরা পড়লি যে একটা কোনো পজিটিভ চার্জ এখান থেকে রাখলে সেখান থেকে চারপাশে এই যে ফোর্স যেটা অ্যাপ্লাই হয় সেটাকে আমরা লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি। তো এই লাইনের কনসেপ্টটাকে কনসিডার করে, মানে আচ্ছা লাইন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, আবার অনেক সময় তার পরের স্টেপে আর কি আমরা লাইন্স অফ ফোর্সের পরের স্টেপে আমরা ইলেকট্রিক ফিল্ড বলি একটা জিনিসকে, একটা মানে পুকুরের মতো বা একটা সমুদ্রের মতো একটা ব্যাপার। সেখানে কোনো একটা পয়েন্টে একটা অবজেক্টকে রাখলে সে একটা ফোর্স অনুভব করে। ভালো কথা। এবার যেমন ভাবে ওয়াটার ফ্লো করে সেরকম ভাবেই এই মানে এই ফিল্ডের মধ্যেও যদি কোথাও কোনো একটা সারফেস থাকে আর কি, তাহলে সেই সারফেসের মধ্যে দিয়ে কতটা ফিল্ড ফ্লো করছে সেটাকে বোঝানোর জন্য আমরা ফ্লাক্স নামক একটা জিনিস ডিফাইন করি। আচ্ছা, এই ফ্লাক্সের কনসেপ্ট থেকে তাহলে ফ্লাক্স ব্যাপারটা কি? ফ্লাক্স হচ্ছে কোনো একটা সারফেসের মধ্যে দিয়ে টোটাল কতটা ফ্লাক্স যাচ্ছে সেটা হচ্ছে একটা সারফেস ইন্টিগ্রাল। আচ্ছা, এই ফ্লাক্সের কনসেপ্ট তারপর সেখান থেকে এলো হচ্ছে গাউস ল। গাউস ল কি বলছে? যে টোটাল ফ্লাক্স হচ্ছে ইকুয়াল টু টোটাল কোনো একটা ক্লোজড সারফেস যদি থাকে টোটাল কতটা ফ্লাক্স বেরোচ্ছে না টোটাল চার্জ এনক্লোজ ডিভাইডেড বাই এপসাইলন নট। ওকে, এটা একটা পার্ট। আচ্ছা, আরেক দিকে হচ্ছে পোটেনশিয়াল আমরা ডিফাইন করি। এটা পুরোটাই আমাদের বোঝার সুবিধার জন্য। কোনো একটা ফোর্স থাকলে তার করেসপন্ডিং আমরা একটা পোটেনশিয়াল ডিফাইন করি। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ই ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ফাই। আবার সমস্ত ফিল্ডের জন্যেই যে এই ধরনের স্কেলার পোটেনশিয়াল ডিফাইন করা যাবে এরকম মোটেই না। এটা তোরা নিশ্চয়ই অলরেডি পড়ে ফেলেছিস যে সেই সমস্ত ফিল্ড বা ভেক্টরের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফাইন করা যাবে যাদের ক্ষেত্রে কার্লটা 0 হয়। ঠিক আছে, এটা একটা খুব ইউনিক একটা ব্যাপার। তো ইলেকট্রিক ফিল্ড মানে অবশ্যই ইলেকট্রোস্ট্যাটিক সিচুয়েশনে, অন্য সিচুয়েশনে যেটা হয় না সেটা তোরা খুব শিগগিরই জানবি। তো ইলেকট্রোস্ট্যাটিক্স যখন আমরা পড়ি, একটা চার্জ রেস্টে আছে সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। সেইটুকু যখন আমরা পড়ি তখন আমরা দেখেছি এটা প্রুভ করা যায় যে কার্ল অফ ই হচ্ছে 0। যেহেতু কার্ল অফ ইটা 0 সুতরাং লেখা যায় ই ইকুয়াল টু কোনো একটা স্কেলারের গ্রেডিয়েন্ট। এবার সেটা কিছু কনভেনশনাল মানে কিছু কনভেনশন আছে, কিছু কনসেপচুয়াল ব্যাপার আছে যার জন্য এটাকে সামনে একটা মাইনাস দিয়ে ই হয়ে গেল মাইনাস গ্র্যাড ফাই। আচ্ছা, এবার ই dot ds equal to total charge enclosed by epsilon naught। এবার ডাইভারজেন্স থিওরেম ইউজ করে আমরা লিখতে পারি ই ডট ডিএস একটা ক্লোজড সারফেসের উপর দ্যাট ইজ ইকুয়াল টু ডাইভারজেন্স ই ডিভি। এটা পুরো ভলিউমের উপর ইন্টিগ্রেশনটা হচ্ছে, মানে এটা একটা ক্লোজড সারফেস, সেই ক্লোজ সারফেসের মধ্যে যতটা ভলিউম আছে ওকে সেই ভলিউমের উপর ইন্টিগ্রেশনটা হবে। তো লেফট হ্যান্ড সাইডকে আমরা এরকম লিখতে পারি, আর রাইট হ্যান্ড সাইডে 1/epsilon naught তো একটা কনস্ট্যান্ট, আর টোটাল চার্জ এনক্লোজড সেটাকে অবশ্যই আমি রো ডিভি লিখতে পারি, যেখানে রোটা হচ্ছে আমার চার্জ ডেনসিটি। এইবার আমি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে কম্পেয়ার করে এখান থেকে লিখতে পারি যে ডাইভারজেন্স ই ইকুয়াল টু রো বাই এপসাইলন নট। এই যে এইটা লিখলাম এখানে আবার একটা দারুণ কাজ করে ফেললাম। এটার আবার ভেতরে আরো স্টোরি আছে, সেটা পরে কখনো বলবো। দারুণ কাজটা এটাই করলাম
যে দেখ, এই যে আমি এখানে এটা যেটা লিখেছিলাম যে টোটাল মানে ফ্লাক্স, ঠিক আছে, এখানে তো আমি ব্যাপারটা ফ্লাক্সের সাপেক্ষে লিখেছিলাম। একটা ভলিউম নিচ্ছি, তার একটা সারফেস দিয়ে টোটাল যে ফ্লাক্সটা বেরোচ্ছে সেটা কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। এই ফর্মুলাটা কিন্তু প্রযোজ্য মানে ঠিক কোন পরিস্থিতিতে না, একটা মানে স্পেসের মধ্যে একটা একটা রিজিয়নে এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করছি। একটা এলাকা, একটা বিস্তৃত এলাকায় আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। হ্যাঁ, এটাকেই আমি মানে এটা কিন্তু বেসিক্যালি একই ইনফরমেশন দেখতে গেলে, কারণ এখান থেকেই এটা বেরিয়েছে। এটাকেই ইন্টিগ্রাল ফর্মে লেখা, এখানে এটা ইন্টিগ্রাল ফর্মে আছে, এটা ডিফারেন্সিয়াল ফর্মে আছে। কিন্তু কিন্তু মজাটা হচ্ছে এখানেই, যে এটা দুটো যদিও বা একই জিনিস, তবুও এই জিনিসটা একটা এরিয়ার উপর কাজ করছে, হোয়ারএজ এইটা কিন্তু অ্যাট আ পয়েন্ট। যখনই আমি ডিফারেন্সিয়াল ভার্সনে ব্যাপারটাকে এনে ফেললাম, তখন কিন্তু এইটা ইট ইজ ওয়ার্কিং বা ইট ইজ ভ্যালিড, মানে এটা কিন্তু একটা রিজিয়নের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে এটা ট্রু। মানে কোনো, কারণ দেখ ডাইভারজেন্সি তোরা যখন বের করেছিস, তোরা ভালো করেই জানিস যে ডাইভারজেন্স বার করে যখন, সেটা কোনো একটা পয়েন্টে বার করে, প্রত্যেকটা পয়েন্টে। মানে এরকম যদি কোনো ফিল্ড থাকে, এরকম একটা ভেক্টর ফিল্ড আছে, ঠিক আছে, তো এক একটা পয়েন্টে ফিল্ডের ডিরেকশন বা ব্যাপারগুলো এক এক রকম। এবং এই যে আমরা বলি ডাইভারজেন্স, কোথায় ডাইভারজেন্স? কোনো একটা পয়েন্টে ডাইভারজেন্স হয়। এখানে ডাইভারজেন্স একরকম, এখানে আরেক রকম, এখানে একটা অন্যরকম, এখানে একটা অন্যরকম। অর্থাৎ ডাইভারজেন্স মানে কিন্তু কোনো একটা পয়েন্টে, এবং অবশ্যই চার্জ ডেন্সিটি মানে সেটাও কোনো একটা পয়েন্টে। তাহলে এই জিনিসটা কিন্তু ইট ইজ মানে ডিফাইন্ড at a particular point in space, whereas এইটা একই জিনিস, কিন্তু এটা আমরা ডিফাইন করছি ইন আ মানে একটা পার্টিকুলার রিজিয়ন। তো এই যে রিজিয়ন থেকে পয়েন্টে চলে এলাম, তাতেই কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটলো, কিন্তু সেটা আমি আজকে বলবো না। আজকে আমি যেহেতু ল্যাপ্লাসের দিকে যেতে চাইছি, এটা আমি একটা কোনো এক সময় বলবো। ওকে, তো ডাইভারজেন্সি ইকুয়াল টু রো বাই এপসাইলন নট, এটার মানে হলো, এই যে পয়েন্টের উপর আমি জোর দিচ্ছি এই কারণেই, তার মানে হচ্ছে স্পেসের একটা ইলেকট্রিক ফিল্ড আছে। এবার স্পেসের কোনো একটা পার্টিকুলার পয়েন্ট আমি নিলাম, সেই পার্টিকুলার পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড কিভাবে ডাইভার্জ করছে সেটা বের করলাম, এবং দেখা গেল যে এই কিভাবে ডাইভার্জ করছে কোনো একটা পয়েন্ট থেকে একটা ইলেকট্রিক ফিল্ড, সেটা ডিপেন্ড করছে সেই পয়েন্টে চার্জ ডেন্সিটি কত আছে ডিভাইডেড বাই এপসাইলন নট। এটাকে পোটেনশিয়ালের টার্মে যদি লিখি, যেহেতু ই ইকুয়াল টু মাইনাস গ্র্যাড ফাই, সুতরাং ডাইভারজেন্সি ইজ ইকুয়াল টু মাইনাস গ্র্যাড স্কোয়ার ফাই, আচ্ছা, ইকুয়াল টু রো বাই এপসাইলন নট, অর্থাৎ গ্র্যাড স্কোয়ার ফাই ইকুয়াল টু মাইনাস রো বাই এপসাইলন নট। এটাও সেই একই ব্যাপার, যে স্পেসে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে ফাই, তার যদি আমি গ্র্যাড স্কোয়ার নিই, তাহলে স্পেসের সেই পয়েন্টে যে চার্জ ডেন্সিটি আছে ডিভাইডেড বাই এপসাইলন নট, ভেক্টর দিয়ে লিখি আর থিটা ফাই মাইনাস। এবার যদি স্পেসের কোনো পয়েন্টে কোনো চার্জ না থাকে, দেন গ্র্যাড স্কোয়ার ফাই ইজ জিরো অ্যাট দ্যাট পয়েন্ট। এই জিনিসটার একটা আলাদা নাম দেওয়া হয়েছে ল্যাপ্লাস ইকুয়েশন। সো অবধারিতভাবে আমার এটা পড়ে মানে সিরিয়াসলি এটা মনে হয়েছিল যে মানে গ্র্যাড স্কোয়ার ফাই ইকুয়াল টু মাইনাস রো বাই এপসাইলন নট, এটা তো আছেই একটা ফর্মুলা। তা এবার অফকোর্স রো যদি জিরো হয় তাহলে গ্র্যাড স্কোয়ার ফাই জিরো। এবার এটাকে আমি বলছি পয়সন ইকুয়েশন।
এটাকে তো আমি পয়সন ইকুয়েশন বলছি। তো পয়সন ইকুয়েশনই থাকতো, আবার হঠাৎ করে জিরোর জন্য আলাদা একটা নাম দেওয়ার কি যুক্তি আছে? তাই না? মানে এটা কিন্তু একটা ভ্যালিড একটা কোশ্চেন যে গ্র্যাড স্কোয়ার ফাই ইকুয়াল টু মাইনাস রো বাই এপসিলন নট। তো রো জিরো হলে তো গ্র্যাড স্কোয়ার ফাই জিরোই হবে। তাই এটা পয়সন ইকুয়েশন বলছিলাম, ভালোই ছিল। এটা হঠাৎ করে আবার জিরো করে ল্যাপ্লাস ইকুয়েশন, এইটা আমি কেন হঠাৎ করে বলতে গেলাম? এটা ফার্স্ট। আরেকটাও মনে হয়েছিল আমার যে আম, মানে চার্জ জিরো সেই কেসটা এতটা ইম্পর্টেন্ট কেন? মানে নিশ্চয়ই আলাদা একটা নাম যখন দেওয়া হয়েছে, নিশ্চয়ই চার্জ জিরো তার একটা আলাদা ইম্পর্টেন্স আছে, কিন্তু চার্জটাই জিরো। মানে ইলেকট্রোস্ট্যাটিক্সই তো পড়ছি, চার্জটাই নেই, তো চার্জ না থাকলে কি হয় সেটা আলাদা করে এতটা ইম্পর্টেন্স দেওয়ার মানেটা কি? তো এইটা তোরা যত ইলেকট্রোডাইনামিক্স পড়বি আস্তে আস্তে তত বুঝতে পারবি যে এই সিচুয়েশনটাই আসলে একটা প্রচন্ড ইম্পর্টেন্ট সিচুয়েশন। বিকজ বিকজ এই যে এই যে ব্যাপারটা, এই যে রো ইকুয়াল টু জিরো, বা যখন মানে চার্জ ফ্রি, এরপর যখন বায়োসাভার্টস ল এই সমস্তও যখন পড়বি তখন দেখবি যে মানে রো ইকুয়াল টু জিরো এবং যে হচ্ছে গিয়ে কারেন্ট ডেন্সিটি। তো এই যে কেসটা, মানে কোনো একটা সিচুয়েশনে যেখানে চার্জও নেই এবং কারেন্ট ডেন্সিটিও নেই, এই কেসটা একটা প্রচন্ড ইম্পর্ট্যান্ট একটা কেস, কেননা দিস মিনস ভ্যাকুয়াম। কি সব লিখছি! হ্যাঁ, ঠিক আছে, এইটার মানে হচ্ছে ভ্যাকুয়াম, চার্জ ফ্রি জোন, বা পরবর্তীকালে যেটা পড়বি সেটা হচ্ছে কারেন্ট ফ্রি জোন, অর্থাৎ ভ্যাকুয়াম। ঠিক আছে, তো ভ্যাকুয়ামে এবার চার্জ ফ্রি বা কারেন্ট ফ্রি মানে হচ্ছে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আই অ্যাম স্ট্যান্ডিং অ্যাট আ পয়েন্ট, বা বলতে পারিস অবজারভার, আমি তো অবজারভার। সুতরাং বলতে পারিস যে অবজারভেশন পয়েন্ট আর কি। অবজারভার যেখানে দাঁড়িয়ে আছে বা অবজারভেশন পয়েন্টটা যেখানে, সেখানে চার্জ বা কারেন্ট কোনো কিছু নেই, কিন্তু যেহেতু এটা একটা ফিল্ডের ব্যাপার, সুতরাং সেখানে মানে চার্জ বা কারেন্ট আমার অবজারভেশন পয়েন্টে নাই থাকতে পারে, কিন্তু অন্যত্র কিছু একটা আছে বলে আমার অবজারভেশন পয়েন্টে কিন্তু ফিল্ডটা প্রেজেন্ট আছে। এই সিনারিওটা যেন অনেকটা এইরকম, আম, সূর্য থেকে পৃথিবীতে আলো আসার মতো। সূর্য থেকে পৃথিবীতে, এটা খুবই গোদা এক্সাম্পল দিলাম, একদম ছোটদের মতো, আরো অনেক বড় বড় মানে সবকিছুই আসলে এই সিচুয়েশনটার মানে মধ্যেই পড়ছে, সমস্ত ফিজিক্সটাই বলা যেতে পারে। এই যে সূর্য থেকে পৃথিবীতে লাইট আসছে, লাইটটা ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে আসছে। লাইট মানেই কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড আছে এবং একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, অথচ ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে আসছে, অর্থাৎ সেখানে কোনো চার্জ নেই এবং সেখানে কোনো কারেন্ট নেই। ইনফ্যাক্ট এটা একটা বিশাল বড় মিস্ট্রিও ছিল যে এই যে কি করে চলে আসে তরঙ্গ, লাইট, মিডিয়ামটা কি, ইত্যাদি ইত্যাদি ব্যাপার স্যাপার। সো এইরকমই ব্যাপারটা, মানে এই যে তার মানে ইলেকট্রিক ফিল্ড, এই যে ফিল্ডের যে কনসেপ্টটা, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এরা অসীম পর্যন্ত এদের এফেক্ট থাকতে পারে এবং সেখানে কোনো চার্জ বা কারেন্ট টোটালি না থাকতে পারে। তাহলে ল্যাপ্লাস ইকুয়েশনের সিগনিফিকেন্স হচ্ছে এটাই যে কোথাও একটা সেখানে কিচ্ছু নেই, চার্জ নেই, কারেন্ট নেই, পুরো ভ্যাকুয়াম, কিন্তু সেখানে ফিল্ড আছে। সেই অবস্থায় সেখানকার ফিল্ডের সলিউশনটা বের করা বা ফিল্ডের ভ্যালুটা বের করা। তোরা মানে দেখতে পাবি, আরো যত ফিজিক্স পড়বি ততই দেখতে পাবি যে বেশিরভাগ জায়গায় তোরা আলটিমেটলি ল্যাপ্লাস ইকুয়েশনই সলভ করছিস রাদার দ্যান পয়সন ইকুয়েশন। কেননা এই চার্জ ডেন্সিটি, নন জিরো চার্জ ডেন্সিটি মানে হচ্ছে কোনো একটা সলিড মেটেরিয়ালের মধ্যে দিয়ে হয়তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাচ্ছে বা লাইট পাঠাচ্ছি, সেটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট স্টাডি করার মতো বিষয়, কিন্তু সেটার থেকে অনেক বেশি ব্রড অ্যাপ্লিকেশন হচ্ছে এমন কোনো জায়গা স্টাডি করা যেখানে
চার্জ বা কারেন্ট কিছুই নেই, কিন্তু সেখানে ফিল্ড আছে এবং ফিল্ডগুলো সেখানে কিছু একটা অ্যাক্টিভিটি করছে। তো তো এই পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাকচুয়ালি ল্যাপ্লাস ইকুয়েশনটা খুব ভাইটাল, মানে ল্যাপ্লাস ইকুয়েশনের সলিউশনটা বের করা। মানে যেমন ধর কন্ডাক্টর, ঠিক আছে, কন্ডাক্টরের ভেতরে কখনোই চার্জ থাকে না কিন্তু, রো ইকুয়াল টু জিরো, কারণ কন্ডাক্টরে সবসময় সারফেসে চার্জ থাকে। চার্জগুলো যাই তুই দিবি না কেন, তারা যেহেতু কন্ডাক্টিং সেজন্য সমস্ত চার্জই চলে যাবে বাইরে, তাহলে কন্ডাক্টরের ভেতরে কিন্তু রো ইকুয়াল টু জিরো। তার মানে শুধু ভ্যাকুয়ামই নয়, কন্ডাক্টরের যে ভেতর, বাল্ক অফ দ্য কন্ডাক্টর, সেখানেও কিন্তু চার্জটা জিরো। সুতরাং চার্জ ফ্রি রিজিয়নের কোনো অভাব নেই। চার্জ ফ্রি রিজিয়ন প্রচুর আছে, এবং চার্জ ফ্রি রিজিয়নে ফিল্ডগুলো কেমন হয় সেটা একটা খুব ইন্টারেস্টিং একটা ফিল্ড অফ স্টাডি। এই পয়েন্ট অফ ভিউ থেকে ল্যাপ্লাস ইকুয়েশন, মানে নামটাও একটা আলাদা দেওয়া হয়েছে ইম্পর্টেন্সটার জন্যই, এবং ল্যাপ্লাস ইকুয়েশন সলভ করাটা, এটা শেখাটাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই নলেজটা শুধু ইলেকট্রোডাইনামিক্সেই নয়, আরো নানান রকম সিচুয়েশনে তোদের পরবর্তীকালে কাজে লাগবে। আচ্ছা, প্রথমেই কি থ্রি দিয়ে শুরু করবো, এটা আমি ভাবছি। আচ্ছা, প্রথমে থ্রি শুরু করি, থ্রি ভালো। জাস্ট এ মিনিট। আচ্ছা, সো কোয়েশ্চেন ইজ হাউ টু সলভ ল্যাপ্লাস ইকুয়েশন, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে কোথায় কাজে লাগে ল্যাপ্লাস ইকুয়েশন। প্রবলেম 1, two infinite grounded metal plates lie parallel to the exit plane, one at y equal to 0, the other at y equal to a. The left end at x equal to 0 is closed off with an infinite strip insulated from the two plates and maintained at a specific potential V naught y. Find the
potential inside the slot. দুটো বড় বড় মেটাল প্লেট নিয়েছি, ঠিক আছে, ইনফাইনাইটলি লার্জ, এক্সজেড প্লেনের সঙ্গে তারা প্যারালাল আছে, একটা y ইকুয়াল টু 0-তে আছে, একটা y ইকুয়াল টু a-তে আছে। বাঁদিকটা একটা ইনফাইনাইট স্ট্রিপ দিয়ে, বাঁদিকে একটা ইনসুলেটিং একটা কিছু মেটেরিয়াল ইউজ করেছি, চামড়া বা ওই জাতীয় কিছু মেটেরিয়াল। সেটাতে মানে মেটাল প্লেটগুলো তো গ্রাউন্ডেড, মেটাল কিন্তু সেটা আবার, এবং মেটাল প্লেটগুলো গ্রাউন্ডেড, তার মানে এই যে মেটাল প্লেটগুলো এরা ভি ইকুয়াল টু 0 পোটেনশিয়ালে আছে, কিন্তু ওদের সঙ্গে বাদিকটা একটা কিছু দিয়ে সিল করা আছে বলতে পারিস, যার আবার পোটেনশিয়ালটা ভি নট। তাহলে এটা তো গ্রাউন্ডেড এর সঙ্গে টাচে আছে, কিন্তু ভি নট মেনটেন করা হচ্ছে কোনো একটা উপায়, ভি ইকুয়াল টু 0 নয়, ভি নট রাখা হয়েছে, তার মানে এটা নিশ্চয়ই ইনসুলেটেড আছে। তাহলে বাদিকে একটা স্ট্রিপ দিয়েছি যেটা চামড়া বা রবার কিছু দিয়ে একটু ইলেকট্রিক্যালি ইনসুলেট করেছি, এবং সেখানে আমি ভি নট পোটেনশিয়ালে ওটাকে রেখেছি। ফাইন্ড দ্য পোটেনশিয়াল ইনসাইড দ্য স্লট। এই স্ট্রাকচারটা দেখতে যেমনই কিম্ভূত মনে হোক না কেন, এটারও কিন্তু অ্যাপ্লিকেশন আছে। এক্স্যাক্টলি এই জিনিসটা হয়তো অ্যাপ্লিকেশন নেই, বা যাই হোক থাকতেও পারে, আমি জানি না, কিন্তু ওয়েভ গাইড নামের একটা বস্তু আছে, এই যে ব্রডব্যান্ড আমরা ইউজ করছি, বা টেলিফোনের যে তার, মানে বড় বড় যে কমিউনিকেশন লাইনস, অ্যাকচুয়ালি তো এগুলোর মধ্যে দিয়ে তো সিগন্যাল আসা যাওয়া করছে। তো এই যে পুরো কমিউনিকেশন টেকনোলজি, তাদের কাজটা কি না সিগন্যাল আদান প্রদান করা। সো এই টেকনোলজিগুলো কিন্তু এই জিনিসগুলোর উপরেই দাঁড়িয়ে আছে, যে কিছু একটা ফাঁকা কেবল, তার সারফেস, সেখানে ইলেকট্রিক ফিল্ড একরকম, যাই হোক ভেতরটা ফাঁপা, তাহলে ভেতরে মানে ভেতরে ফিল্ডের ভ্যালুটা কেমন হবে, সেটা ইলেকট্রিক ফিল্ড হতে পারে বা ম্যাগনেটিক ফিল্ড হতে পারে। যেহেতু ভেতরটা ফাঁপা, তাহলে ল্যাপ্লাস ইকুয়েশনের গল্পটা আরেকবার চলে এলো, আর তারপরে সেই ল্যাপ্লাস ইকুয়েশনকে সলভ করে ভেতরের ব্যাপারটা কেমন হবে সেটা দেখা, এবং সিগন্যাল কিভাবে ভেতর দিয়ে যাচ্ছে সেইটাকে দেখা। সো স্ট্রাকচার ওয়াইজ বলতে পারি সেই ধরনেরই একটা জিনিস, যে চারপাশে একটা কিছু থাকবে খোলক টাইপের, মাঝখানটা ফাঁপা থাকবে, এবং মাঝখানটাতে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে তার সলিউশন বার করা। ঠিক আছে, সো যেটা বলছিলাম আর কি, প্রচুর অ্যাপ্লিকেশন আছে ল্যাপ্লাস ইকুয়েশনের। যাকে সেটা ব্যাপার না, অঙ্কটা আমরা শুরু করব, কিন্তু অঙ্কটার ডায়াগ্রাম আছে, আমি চাইছি ডায়াগ্রামটা তোরা আঁক, ভালো করে ইমাজিন কর কে কার সঙ্গে প্যারালাল, কোথায় কি আছে, কোথায় স্ট্রিপ আছে। এটা একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা তোরা এঁকে একটু এখানে স্ক্রিন শেয়ার করে দেখা, তাহলে সবাই দেখতে পাবে। ঠিক আছে, ছবিটা আঁক, ছবিটা আঁক, তারপর টেকনিকটা বলবো।
মা, নিত্যানন্দ, এটা কোথাকার ছবি রে? নিত্যানন্দ, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, কোথাকার ছবি এটা? তোর বাড়ির সামনে? হ্যাঁ। বাবা রে! ওকে ওকে, এই তো পুরো ডিটেল যে, মনে হচ্ছে শাহরুখ খান এখনই উঠে দাঁড়াবে এখান থেকে।
খুব সুন্দর। তো বাড়ি তাহলে বেড়াতে যেতে হবে। হুম। এই বছরে চাষ হয়েছে সরিষাটা। হুম, বুঝলাম। না, যেতেই হচ্ছে একদিন। হ্যাঁ, একদিন আসুন। হুম হুম। না না, যাবো যাবো, প্ল্যান ট্যান করি। আচ্ছা, ইয়ে কি বলে, আরে ছবির কি হলো রে? ছবি কিধার দেয়া? মানে নিত্যানন্দকে বলছি না, এটা সবাইকেই বলছি আমি। মানে বেশি সেই লাল নীল দিয়ে ছবি আঁকতে হবে না, এমনি একটা ডায়াগ্রাম হলেই হবে। পাইছি। হুম, জিরো, বাহ বাহ বাহ, বহুত আচ্ছা। এই কি, এবার আমি এটা এখানে কি করে দেখাবো? এই বললো একটু স্ক্রিনটা শেয়ার করে দেখা না। তুই ভিডিও অন করে ভিডিওটাকে উল্টে দেখাচ্ছি। দেখিয়ে দে। হুম, আমি আমারটা স্টপ করলাম। হুম। অর্পিতা, যা হয়েছে হয়েছে তো, ভালোই তো হয়েছে। আর একটা অ্যাক্সিস তোকে অ্যাড করতে হতো খালি। আচ্ছা, পল্লবীর এটা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছিস। উত্তম রূপে দেখে নাও। এক্স ওয়াই জেড, এক্স জেড প্লেনটা তলার দিকে করেছে, ওয়াইটা উপর দিকে, কারণ তাহলে জিনিসটা দেখাতে সুবিধা হবে। এক্স জেড প্লেনের সঙ্গে প্যারালাল হবে দুটো প্লেন। একটা ওয়াই ইকুয়াল টু জিরোতে থাকবে, একটা ওয়াই ইকুয়াল টু এ তে থাকবে, ওকে। আর বাদিকটা একটা কিছু রাবার টাবার দিয়ে আলাদা করা আছে, ওখানে পোটেনশিয়াল ভি নট আছে। ঠিক আছে, গুড পল্লবী। এবার একটু অফ করে দে। আচ্ছা, পল্লবী ছাড়া এটা দেখছি অর্পিতা ট্রাই করেছে,
তাও ভালো যে ট্রাই করেছে, বাকিরা তো আর কি কিছুই তো বললি না কেউ আর। অর্পিতা যেটা করেছিস সেটা হচ্ছে তুই ঠিকই করেছিস, কিন্তু মানে 2 ডাইমেনশনে করেছিস আর কি ব্যাপারটা, মানে তুই হচ্ছে আহ হুম, এরকম করেছিস, ভালো কথা। এটা এক্স অ্যাক্সিস করলি, এটা ওয়াই অ্যাক্সিস করলি, ঠিকই তো করেছিস। এটা এক্স, এটা ওয়াই। আচ্ছা, তারপর তুই একটাকে দেখাচ্ছিস এখানে। আচ্ছা, এটাকে বরং আলাদা কালার দিয়ে দেখাই। হুম, এটা একটা দেখাচ্ছিস এখানে, তো এটা অফকোর্স নিশ্চয়ই এটা y ইকুয়াল টু 0। আর একটাকে তুই দেখাচ্ছিস এখানে, সেটা অফকোর্স y ইকুয়াল টু a। হুম, এখানে তুই কি কি করিসনি সেটা হচ্ছে তুই জেড অ্যাক্সিসটা দেখাসনি। এই অঙ্কটাতে 3 ডাইমেনশনাল অঙ্ক, এক্স ওয়াই জেড সবই এখানে আছে। এক্স জেড প্লেনের সঙ্গে শীট, এটা একটা, হ্যাঁ, শীট বলে দিয়েছে, দেখ প্লেট বলে দিয়েছে, তার মানে এটা একটা প্লেট। তাহলে তুই এক্স আর ওয়াই অ্যাক্সিস তোর একদম ঠিক আছে, তার সঙ্গে তোকে একটা জেড অ্যাক্সিস এখানে ঢোকাতে হতো, তাহলেই এটা হয়ে যেত, হয়ে গেল। তাহলে এই যে তুই যেটা একটা লাইন হিসাবে দেখিয়েছিস, এইটা তোর অ্যাকচুয়ালি হয়ে যাবে তখন প্লেট হয়ে যাবে একটা, এক্স জেড এর সঙ্গে প্যারালাল। এটা একটা প্লেট, এবং এটা হচ্ছে দ্বিতীয় প্লেটটা। এই, ঠিক আছে। এবার তো উপর নিচ এরা হচ্ছে সবাই গ্রাউন্ডেড, তাহলে ভি ইকুয়াল টু জিরো, ভি ইকুয়াল টু জিরো। কিন্তু এইবার একটা জিনিস এখানে বলেছে কি না, বাঁদিকটা লেফট এন্ড এক্স ইকুয়াল টু জিরোতে আছে, ঠিক আছে। তাহলে পুরো যে সিস্টেমটা সেটা কিন্তু এক্স ইকুয়াল টু জিরো মানে কিন্তু এইখানটা, কেমন, কারণ এটা হচ্ছে আমার অরিজিন, এইটা হলো গিয়ে আমার অরিজিন, তাহলে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এই যে প্লেনটা আছে, পুরো সিস্টেমটা এই প্লেনে এসে শেষ হয়ে যাচ্ছে, তাহলে বাঁদিকে আর যাবে না জিনিসটা, মানে তুই যেটা নেগেটিভ এক্স অ্যাক্সিসে দেখিয়েছিস ওইখানে আর যাবে না, পুরো ব্যাপারটা এখানে এসে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, যেখানে শেষটা হয়েছে সেখানে আমরা কি করেছি না, এই মেটালিক, এরা তো মেটালিক প্লেট, মেটালিক প্লেটের সঙ্গে আরেকটা প্লেট আমরা দিয়েছি বটে, কিন্তু মেটালিক প্লেটগুলোর সঙ্গে ডাইরেক্ট টাচে নেই, মাঝখানে রাবার বা চামড়া কিছু একটা দিয়ে আমরা এটাকে আলাদা করে দিয়েছি। আলাদা করে দিয়ে এটাকে আমরা ভি নট বলে একটা ফিক্সড পোটেনশিয়াল দিয়েছি। কিন্তু এখানে আবার একটা কারুকার্য আছে, কি না, কারুকার্যটা হচ্ছে এই ভি নটটা আবার ওয়াই এর ফাংশন, তার মানে পুরো ব্লু প্লেটটা 2 ভোল্ট বা 3 ভোল্ট বা 5 ভোল্টে আছে এরকম নয়। এই গোটা প্লেটটা এক একটা পয়েন্টে এক এক রকম পোটেনশিয়ালে আছে, মানে এখানে একরকম পোটেনশিয়ালে আছে, এখানে হয়তো 1 ভোল্টে আছে, এখানে হয়তো 4 ভোল্টে আছে, মানে যত হাইট বাড়ছে ওয়াই এর ফাংশন, কেমন, পোটেনশিয়ালটা যেটা এখানে আছে সেটা ওয়াই এর ফাংশন, যত উপরে যাচ্ছি তত পোটেনশিয়ালটা বাড়ছে। এটা কিভাবে সম্ভব? এমন হতে পারে যে এই যে গোটা প্লেটটা আছে, ওকে, এই যে প্লেটটা আছে এটা হয়তো একটা রেজিস্টারের মতো, ঠিক আছে, দিয়ে এটার উপরে, মানে এটার সঙ্গে হয়তো এরকম কোনো একটা ব্যাটারি কানেক্ট করা আছে, যেটা উম, যেটার আর কি মাথার ভোল্টেজটা হচ্ছে ভি ড্যাশ। ওকে, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, মানে এই যে রেজিস্ট্যান্স, যে কোনো জিনিসের রেজিস্ট্যান্সটা কি হয়, রো এল বাই এ হয়, তাহলে এই রেজিস্ট্যান্সের তো একটা লেংথ আছে আর কি, তো এই রেজিস্ট্যান্সটা লেংথের সঙ্গে প্রপোর্শনাল। এবং আমরা জানি যে যে কোনো একটা লম্বা তার, সেই তার বরাবর সবসময় পোটেনশিয়াল ড্রপ হতে থাকে, তার মানে এই পয়েন্টে ভোল্টেজটা ভি ড্যাশ, কিন্তু মিড পয়েন্টে ভোল্টেজটা কিন্তু ভি ড্যাশ নয়, কিছুটা পোটেনশিয়াল এইখানে যতটুকু রেজিস্ট্যান্স আছে তার জন্য কিছুটা পোটেনশিয়াল ড্রপ করে গেছে।
তো এরকম করে ড্রপ করতে করতে এই পয়েন্টে জিরো, মানে যে কোনো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তো সেটাই হয়। ঠিক আছে, এরকম যদি একটা রেজিস্ট্যান্স থাকে আর এখানে যদি ব্যাটারি থাকে, তার মানে কিন্তু সেটাই যে এই পয়েন্টে পোটেনশিয়াল ভি আর এই পয়েন্টে পোটেনশিয়াল জিরো, মাঝখানে পোটেনশিয়াল কমতে 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 এটা বেসিক্যালি এখানে জিরো হয়েছে। তো এই প্লেটটার ক্ষেত্রেও সেটাই ঘটেছে, এই প্লেটটা এখানে একটা রেজিস্টারের মতো আছে এবং বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম পোটেনশিয়াল। এইটা গেল, এটা হচ্ছে অঙ্কটা বললাম আমি। অঙ্কটাই ভালো করে বোঝার ব্যাপার আছে, সলিউশনটা একটা ছকে বাঁধা জিনিস। একই জিনিস একইভাবে সব অঙ্কই একইভাবে করতে হয়। ডিফারেন্সটা হবে যখন, মানে এই অঙ্কটা আমি কার্তেসিয়ানে করাবো, কারণ এখানে প্লেটটা যেহেতু সোজা সোজা স্ট্রেট একটা প্লেট, ফলে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটেই তোর সুবিধা হবে। এছাড়া স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটেও করা যায়, সেটা যখন কোনো গোল স্ফেরিক্যাল অবজেক্ট থাকবে তখন আমরা সেটা দিয়ে করব। তো স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের নিয়মটা একটু, মানে ক্যালকুলেশন একটু আলাদা, কার্টেসিয়ানের আলাদা, এই দুটোই প্রসেস, এর বাইরে আর কিছু নেই। মানে অ্যাকচুয়াল অঙ্কটা খুব সহজ, ম্যাথমেটিক্সটা। ওকে, তো প্রথমেই আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা প্রথমে বাউন্ডারি কন্ডিশনগুলো লিখে ফেলবো। সো বাউন্ডারি কন্ডিশন হচ্ছে, আচ্ছা তার জন্য আরেকবার তো ছবিটা দরকার পড়ছে। এক্স, না এটাকে এক্স দিলে হবে না, এক্স জেড ওয়াই। ওকে, তা এখানে একটা প্লেট, এখানে আরেকটা প্লেট, দুটো প্লেটই বলছে ভি ইকুয়াল টু জিরো, আর বাঁদিকে একটা আছে যেটা বলছে ভি জিরো ওয়াই। সুতরাং এক নম্বর বাউন্ডারি কন্ডিশন হচ্ছে, এটা হচ্ছে y ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে y ইকুয়াল টু a, তার মানে v ইকুয়াল টু জিরো যখন y ইকুয়াল টু জিরো, এবং v ইকুয়াল টু জিরো যখন y ইকুয়াল টু a। কেমন, এটা এটা হয়ে গেল। 3 নম্বর, v ইকুয়াল টু v নট ফাংশন অফ y যখন x ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে এটার কথা বললাম, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা কোন পয়েন্ট না, যেখানে x এর ভ্যালু জিরো। আর 4 নম্বর হচ্ছে v, এটা একটা এক্সট্রা, v টেন্স টু জিরো যখন x টেন্স টু ইনফিনিটি। এটা হচ্ছে পোটেনশিয়াল, পোটেনশিয়ালের রেফারেন্স পয়েন্ট। এটা তোরা জানিস যে আমরা ইনফিনিটিতেই জিরো ধরি, মানে পোটেনশিয়ালের রেফারেন্স পয়েন্ট আমাদের চয়েস, কিন্তু আমরা ইনফিনিটিতেই জিরো সাধারণত ধরি। তো এখানে জাস্ট সেটাই অ্যাপ্লাই করেছি, নাথিং এলস। এবং এখানে আমরা এইগুলোকে ঢোকাতে পারছি না। ইনফিনিটি বলতে তো y টেন্স টু ইনফিনিটি, z টেন্স টু ইনফিনিটি, এরাও তো ইনফিনিটি, কিন্তু এখানে আমরা সেটাকে ঢোকাতে পারছি না, কারণ এখানে ব্যাপারটা অন্যরকম করে দেওয়া আছে। এখানে y টেন্স টু ইনফিনিটিতে ব্যাপারটা যাচ্ছেই না, তার আগেই y ইকুয়াল টু a তে জিনিসটা জিরো হয়ে যাচ্ছে। কেমন, এবং z টেন্স টু ইনফিনিটি এখানেও ব্যাপারটা যাচ্ছে না। যাচ্ছে না মানে কি বলতো, এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে কাজেও লাগবে না, কেননা জেড অ্যাক্সিসটা এখানে কোনো রোল প্লে করছে না। মানে জেড অ্যাক্সিস, মানে এখানে কি বলবো, মানে জেড অ্যাক্সিসের সাপেক্ষেই প্রবলেমটা সিমেট্রিক। মানে তুই জেড অ্যাক্সিস, এটা তো জেড অ্যাক্সিস, তো জেড অ্যাক্সিস বরাবর তুই এই প্লেটটাকে যেখানেই রাখিস না কেন অঙ্কটা চেঞ্জ হবে না। সুতরাং জেড অ্যাক্সিসটা এখানে কি বলবো, মানে আননেসেসারি বা আনইম্পর্টেন্ট। মানে অবশ্যই ভি টেন্স টু জিরো যখন জেড এক্স টেন্স টু ইনফিনিটি এবং জেড টেন্স টু ইনফিনিটি, কিন্তু এই তথ্যটা তোর কোথাও কাজে লাগবে না, কারণ জেড অ্যাক্সিস বরাবর তুই যেখানেই প্লেটটাকে রাখিস ব্যাপারটা বা পরিস্থিতিটা একই রকম থাকবে। সো এই ইনফরমেশনটা আর কি জরুরি নয়।
যেহেতু যেহেতু জেড অ্যাক্সিস এখানে কোনো রোল প্লে করছে না, does not play any role here, বা এরকমও ভাবা যেতে পারে যে অ্যাকচুয়ালি তাই, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ জেড, ঠিক আছে, জেড এর উপর ডিপেন্ড করছে না। সুতরাং আমরা এখানে এটাকে একটা 2D প্রবলেম হিসাবেই ট্রিট করব। 2D প্রবলেম অর্থাৎ এক্স এবং ওয়াই এই দুটো কোঅর্ডিনেট দিয়ে আমরা কাজটা করব, কারণ জেড এক্স, এটা জেড, দিস প্রবলেম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ জেড। সুতরাং এটাকে আমরা একটা 2 ডাইমেনশনাল প্রবলেম হিসেবে ট্রিট করছি। ইনফ্যাক্ট সেইভাবে ভেবে দেখতে গেলে অর্পিতার যে ছবিটা ছিল সেই ছবিটাই মানে ঠিকঠাক বলা যেতে পারে, কারণ জেড এক্সিস এর কোনো কাজই নেই, তো অর্পিতা শুধু এক্স আর ওয়াই দিয়েই ব্যাপারটা এঁকেছিল। খালি একটাই ভুল বললে একটাই বলা যেতে পারে, সেটা হচ্ছে এইভাবে প্লেটগুলো দেখিয়েছিলিস, কিন্তু অঙ্কটাতে বলছে এক্স ইকুয়াল টু 0-তে ব্যাপারটা শেষ হয়ে যাচ্ছে, সো নেগেটিভ এক্স অ্যাক্সিসে কিছু থাকবে না। সুতরাং এফেক্টিভলি আমরা কিন্তু এই প্রবলেমটা নিয়েই কাজটা করছি। v equal to 0, v equal to v naught y, এফেক্টিভলি আমরা এটাকে একটা 2 ডাইমেনশনাল প্রবলেম হিসেবে ট্রিট করছি, কারণ এটা দিস প্রবলেম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ জেড। আচ্ছা, সো 2 ডাইমেনশনাল প্রবলেম, গ্র্যাড স্কোয়ার ফাই বা ভি, আচ্ছা, গ্র্যাড স্কোয়ার ভি ইকুয়াল টু 0, এই যে পুরো কনফিগারেশনটা, তার ভেতরে কোনো চার্জ নেই, ভেতরে তো কিছুই নেই। যেহেতু ভেতরে কিছুই নেই, তাহলে ল্যাপ্লাস ইকুয়েশন ভেতরে হোল্ড করছে, সুতরাং গ্র্যাড স্কোয়ার ভি ইকুয়াল টু 0। দুটো কোঅর্ডিনেটের টার্মে লিখবো, সুতরাং ডেল টু ভি ডেল এক্স টু প্লাস ডেল টু ভি ডেল ওয়াই টু ইকুয়াল টু 0। এখানে the potential is independent of z, so the potential is basically function of x and y। সুতরাং আমাদের এখানে সলভ করতে হবে একটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, ডেল ডেল হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল। পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার সব থেকে পপুলার টেকনিক হচ্ছে, টেকনিক বা মেথড হচ্ছে মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস। এরপর ফিজিক্সে হ্যানা কোনো জিনিস পড়বি না যেখানে তোর সেপারেশন অফ ভেরিয়েবলস ইউজ করতে হবে না। যাই থিওরি পড়বি সবেতেই একাধিক ভেরিয়েবল, এবং তখনই সেটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং সেখানেই চলে আসবে সেপারেশন অফ ভেরিয়েবলস। সব থেকে আর্লিয়েস্ট এক্সাম্পল হচ্ছে, মানে এটার পরেই যেখানে যেটা ইউজ করবি সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। পৌলবীরা তো অলরেডি পড়ছিস, মানে পড়েছিস। সো কোয়ান্টাম মেকানিক্সেও কিন্তু সেপারেশন অফ ভেরিয়েবলস দিয়ে তোকে সমস্ত কাজকর্ম করতে হবে। সেপারেশন অফ ভেরিয়েবলস এর গোড়ার কথা কি? ভি এক্স ওয়াই, এটাকে আমরা মনে করব, we will assume যে vxy is a product of একটা x এর ফাংশন এবং আরেকটা y এর ফাংশন। মানে আমরা এখানে ধরে নিচ্ছি যে this function is separable, এবং এটাকে লেখা যায় প্রোডাক্ট অফ দুটো আলাদা আলাদা ফাংশন, একটা কেবলমাত্র x এর ফাংশন হবে আর একটা কেবলমাত্র y এর ফাংশন হবে। এবার তোরা বলবি যে আপনি এইসব সেই ফিজিক্সের গাঁজাখুরি অ্যাজাম্পশনের গল্প চলে এসেছে, কিছু একটা হলেই কোথাও কিছু না পট করে একটা অ্যাজাম্পশন ধরে নিই আমরা। কিন্তু ফিজিক্সের অ্যাজাম্পশন গুলো একটু ভাবলে দেখবি অ্যাজাম্পশন ঠিকই, এবং মানে একটু আজগুবিও ঠিক, কিন্তু স্টিল দেয়ার ইজ সাম লজিক, মানে আজগুবি জিনিসের মধ্যেও কিছু একটা লজিক আছে।
এখানে যেমন তোরা বলতে পারিস যে এটা যে এরকমই হবে, এটা তো একটা খুব ন্যারো একটা সেট হয়ে গেল এটার, মানে আমি এরকম কেন ধরবো বা এটা জাস্টিফিকেশনটা কি? আচ্ছা, প্রথম জাস্টিফিকেশন যেটা আমি দিতে পারি, জাস্টিফিকেশন নাম্বার 1, সেটা হচ্ছে যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অনেক সলিউশন থাকে, দেয়ার আর মেনি সলিউশনস, অনেক রকম সলিউশন পসিবল। এই অনেক সলিউশনের মধ্যে থেকে একটা ছোট্ট সেট অফ সলিউশন নিয়ে কাজ করে আমি যদি মানে কি বলবো, মানে মানে আমি বলতে চাইছি যে সেপারেশন অফ ভেরিয়েবলে কিন্তু এরকম আমরা দাবি করছি না যে এটাই একমাত্র সলিউশন, মানে দিস ইজ দ্য অনলি ওয়ান, মানে এটা ছাড়া যে বাকি কোনো সলিউশন হয় না সেটা আমরা কিন্তু বলছি না। আমরা বলছি যে এটার যা পসিবল সলিউশন আছে তাদের মধ্যে এটাও একটা পসিবিলিটি দিয়ে সেটা নিয়ে আমরা এগোচ্ছি। সুতরাং এটা কিন্তু কখনোই আমরা বলছি না যে এটাই হতে হবে সলিউশনটা, আমরা বলছি যে এটার যা যা পসিবল সলিউশন আছে তার মধ্যে এটা একটা, এবং এই ধরনের সলিউশন নিয়ে আমরা কাজ করব। এটা হচ্ছে ফার্স্ট জাস্টিফিকেশন। আরো পাওয়ারফুল জাস্টিফিকেশন হচ্ছে জাস্টিফিকেশন নাম্বার 2, কিন্তু সেটা পেতে গেলে আমাদের আরেকটু ওয়েট করতে হবে। এই যে আমরা ধরছি এই জিনিসটা, এটাই কিন্তু আমার ফাইনাল সলিউশন নয়। দিস ইজ নট দ্য ফাইনাল সলিউশন। এটা নিয়ে আমরা এগোবো ঠিকই, কিন্তু যখন আমরা ফাইনাল সলিউশন পাবো তখন আমরা দেখব যে সেটা অ্যাকচুয়ালি সব ধরনের সলিউশনকেই কাভার করছে। মানে আমি বলতে চাইছি যে এই ভিএক্সওয়াইটা হয়তো ভিএক্সওয়াইটা হয়তো এরকম কোনো ফাংশন, ভিএক্সওয়াইটা হয়তো আসলে e to the power 2xy plus y square plus 3x cube y to the power 4, ধর ধর আমার ভিএক্সওয়াইটা আসলে এইটা। তো এটাকে কোনো অ্যাঙ্গেল থেকেই তুই এই ফর্মে লিখতে পারছিস না, অফকোর্স পারছি না, এরম ভাবে আমি কমন টমন নিয়ে কোনোভাবেই করতে পারছি না। কিন্তু আমি যদি এটাকে এরকম ভাবে ধরে অঙ্কটা শুরু করি তাহলে দেখা যাবে যে লাস্ট স্টেপে গিয়ে দেখা যাবে যে আমি এটার 3 ধরনের সলিউশন পেয়েছি। একটা হচ্ছে x1 y1, আরেকটা হচ্ছে x2 ইন্টু y2, আরেকটা হচ্ছে x3 ইন্টু y3। এবং তখন আমি কি বলবো, এরকম অনেকগুলো সলিউশন পেলে আমরা তখন কি বলি, আমরা বলি যে জেনারেল সলিউশন লিখি। আমরা জেনারেল সলিউশন কি লিখবো, সাম কোএফিসিয়েন্ট ইন্টু x1 y1, সাম কোএফিসিয়েন্ট ইন্টু x2 y2, সাম কোএফিসিয়েন্ট ইন্টু x3 y3। এই যে জেনারেল সলিউশনটা আমরা লিখবো না, দেখা যাবে যে এই জেনারেল সলিউশনটাকেই সিম্পলিফাই করলে সেটা এরকম কিছু একটাতে দাঁড়াচ্ছে। অর্থাৎ আমার অরিজিনাল যেটা দিয়ে আমি অঙ্কটা শুরু করছি সেটা দেখে মনে হচ্ছে যে আমি বাকি সব সলিউশনকে বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি একটা পার্টিকুলার কিছু নিয়ে পড়লাম। কিন্তু সেটা যখন আমরা শেষ করব ক্যালকুলেশন, তখন আমরা দেখবো যে আসলে আমরা সেগুলোকে কম্বাইন করে একটা জেনারেল ফর্মেই ফেরত আসছি। দিস ইজ দ্য পাওয়ার অফ দ্য টেকনিক অফ সেপারেশন অফ ভেরিয়েবলস। এটা অঙ্কটা শেষ করি, শেষ করলেই ব্যাপারটা বুঝবি যে আমি কি বলতে চাইছি। তাহলে প্রথমে আমরা vxy ইকুয়াল টু xx ইন্টু yy ধরলাম। সো ঠিক আছে, এবার তোরা এইটা তো তোরাও পারবি, তোরা আমার সঙ্গে সঙ্গে করতে থাক। তাহলে del 2v del x2 del 2v del y2 ইকুয়াল টু 0, vxy হচ্ছে x এর ফাংশন এবং y এর ফাংশন। আচ্ছা, এটাকে আমরা এখানে বসাবো, বসালে পরে প্রথমটার ক্ষেত্রে y টা তো কনস্ট্যান্ট বাইরে বেরোবে, আর পার্শিয়ালটা এখন টোটাল ডিফারেন্সিয়াল হয়ে যাবে, v এর জায়গায় চলে আসবে x। আচ্ছা, তারপরেরটাতে
এটা আলাদা হয়ে গেল, তার জন্য পার্শিয়ালটা এখন টোটাল হয়ে গেল এবং সেটা y2 হলো ইকুয়াল টু 0 হলো। গোটা জিনিসটাকে আমরা এক্স ওয়াই দিয়ে ভাগ করব বা 1/xy দিয়ে গুণ করব, তাহলে আমরা এখানে পাচ্ছি 1/x d2x dx2 প্লাস 1/y d2y dy2 ইকুয়াল টু 0। ঠিক আছে, সেপারেশনটা কোথায় হলো? কেন এটাকে সেপারেশন অফ ভেরিয়েবলস বলে? কারণ এখন আমরা এই একটা জিনিস পেলাম যেটা শুধু এক্স এর উপর ডিপেন্ডেন্ট, এই একটা জিনিস পেলাম যেটা শুধু ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট। এটাকে লেখা যায় এভাবে, ইকুয়াল টু মাইনাস 1/y d2y dy2। ক্লিয়ার? এবং যেহেতু এটার এটা সমান এবং এখানে শুধু এক্স আছে আর এখানে শুধু ওয়াই আছে এবং এটা আর এটা ইকুয়াল, আমরা এটা ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট সেট করতে পারি। ধরা যাক আমরা এটা ইকুয়াল টু কে স্কোয়ার সেট করলাম। করার ফলে আমরা কি পেলাম তাহলে? একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে, ফ্রম আ সিঙ্গেল ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজিং মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবলস, আমরা দুটো আলাদা আলাদা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাচ্ছি। এক নম্বর হলো d2x dx2 মাইনাস k স্কোয়ার x ইকুয়াল টু 0। দু নম্বর d2y dy2 প্লাস k স্কোয়ার y ইকুয়াল টু 0। দুটো ইকুয়েশন থেকে দুটো ফান্ডামেন্টালি ডিফারেন্ট সলিউশন আসবে। এই জাস্ট এই ক্লাসের শুরুতেই যেটা সিম্পল হারমোনিক মোশনের প্রবলেমটা বলার সময় বলছিলাম, একটার এখানে প্লাস সাইন আছে আরটার এখানে মাইনাস সাইন আছে। সো অফকোর্স যার প্লাস সাইন আছে সেখান থেকে একটা অসিলেটরি একটা মোশন বেরোবে, যার মাইনাস সাইন আছে সেখান থেকে কিন্তু একটা এক্সপোনেনশিয়াল রেজাল্ট বেরোবে। ওকে, একটা জিনিস ভাবার জন্য দেব, সেটা হলো যে আমি এখানে তো এটা কে স্কোয়ার ধরলাম, এটাকে কি মাইনাস কে স্কোয়ার ধরা যেত? ইয়েস অর নো? যদি ইয়েস হয় তাহলে ঠিক আছে, যদি উত্তর নো হয় তাহলে কেন? কেন এটাকে মাইনাস কে স্কোয়ার ধরলে অঙ্কটার ভুল সলিউশন পেতাম আমরা? উত্তরটা কিন্তু নোই অ্যাকচুয়ালি। না, অবশ্য আমার এটা বলাটাও ঠিক না, কারোর ইয়েস মনে হতে পারে, তাহলে তাকে সেটারও জাস্টিফিকেশন দিতে হবে যে মাইনাস কে স্কোয়ার ধরলে এটা সলিউশন হতো কিনা। যদি ইয়েস মনে হয় সেটা জাস্টিফিকেশন, এবং আমার ধারণা যে যেত না, আমি নো এর পক্ষে, তবে কেউ ইয়েস এর পক্ষে হতে পারে, তাহলে তাকে সেটা কারণটা বলতে হবে। না, হতেও পারে যে হয়তো এভাবেও সম্ভব, আরো কিছু কিছু করতে হবে, আদার ক্যালকুলেশন। আর যদি নো হয় তারও জাস্টিফিকেশন দিতে হবে। ওকে, আচ্ছা, আপাতত আমি এটা প্লাস কে স্কোয়ার দিয়ে করছি। তাহলে আমি এখানে দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছি। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার স্ট্যান্ডার্ড টেকনিক টু ফাইন্ড আউট দ্য কমপ্লিমেন্টারি ফাংশন এবং to find out the
পার্টিকুলার ইন্টিগ্রাল পিআই সি এফ। পিআই বের করতে হয় কখন, যদি এখানটা জিরো না হয়ে অন্য কিছু হতো, কিছুটা ভ্যালু থাকতো, ধর এ এক্স স্কোয়ার কিছু একটা থাকতো, তখন আমাকে পিআই বের করতে হতো। তাই এক্ষেত্রে ডান দিকটা জিরো আছে, ডান দিকে জিরো থাকলে পিআই বের করতে হয় না, শুধুমাত্র সিএফ বের করতে হয়। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখি ডিডিএক্স কে আমি মানে ডি অপারেটর দিয়ে লেখে আর কি। সো এটা হচ্ছে ডি টু এক্স মাইনাস কে স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো। ট্রায়াল সলিউশন, এক্সটা তো এক্স এরই একটা ফাংশন, সো ই টু দ্য পাওয়ার এম এক্স, সুতরাং এম স্কোয়ার m square e to the power mx minus k square e to the power mx equal to 0, m equal to plus minus k। তাহলে সলিউশন হচ্ছে a e to the power kx, m এর একটা ভ্যালু k আর একটা ভ্যালু মাইনাস k, সলিউশন হচ্ছে a e to the power kx b e to the power minus kx। গুড, এটা পেলাম। আচ্ছা, এটার সলিউশন বার করছি। d2 y plus k square y equal to 0, y equal to e to the power my, trial solution, সুতরাং m square e to the power my plus k square e to the power my equal to 0, m square plus k square equal to 0, m equal to plus minus ik, সুতরাং সলিউশন হচ্ছে c ড্যাশ e to the power ik y, মানে m এর জায়গায় বসাবো একবার প্লাস ik একবার মাইনাস ik, d ড্যাশ e to the power মাইনাস ik y, বা সিম্পলিফাই করে মানে সাইনের টার্মেও লেখা যায় c sin ky প্লাস d cos ky। আচ্ছা, এটা তো নিশ্চয়ই তোরা জানিস যে e to the power i থিটা মানে হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা। ঠিক আছে, সেখান থেকেই আর কি এটা আর এটা একই জিনিস, দিস টু আর ইকুইভ্যালেন্ট, উপরেরটা এবং নিচেরটা দে আর ইকুইভ্যালেন্ট। সো দেখতে গেলে আমরা আপাতত আমাদের সলিউশন পেয়েছি। আমাদের সলিউশন হচ্ছে v x y equal to xx y y equal to a e to the power kx b e to the power minus kx c sin ky plus d cos ky। এই হচ্ছে গিয়ে আমাদের সলিউশন। এইবার তোরা পটাপট বাউন্ডারি কন্ডিশন গুলো বসিয়ে দে তো দেখি, খুব সহজ, এবার জাস্ট 5 মিনিটের কাজ। বাউন্ডারি কন্ডিশন গুলো সুবিধার জন্য আমি আরেকবার লিখে দিচ্ছি কি কি ছিল, এবং খুব সুন্দর হয়ে যাবে এবার সলিউশনটা। y ইকুয়াল টু 0 হলে v ইকুয়াল টু 0, y ইকুয়াল টু a হলে v ইকুয়াল টু 0, y ইকুয়াল টু, আচ্ছা এরপরে x এরটা বসা, এরপরে বসা x টেন্ডস টু ইনফিনিটি হলে v ইকুয়াল টু 0, আর সবার শেষে বসবে ওইটা
ভি ইকুয়াল টু ভি নট ওয়াই যখন এক্স ইকুয়াল টু 0, কিন্তু এটা লাস্টে। এটা এখন তোরা এটা বাদ দে, এটা বাদ দিয়ে বাকি তিনটে বসা। বাকি তিনটে বাউন্ডারি কন্ডিশন বসিয়ে দেখ তো, মানে এখন তোর কি, এখন এখানে আননোন এইগুলো, মানে আমি সলিউশন পেয়ে গেছি, কিন্তু আমার এগুলো লাগবে, এ বি সি এবং ডি, এরা হচ্ছে আমার আননোন। এই আননোন গুলো আমি কোত্থেকে পাবো না, আমার বাউন্ডারি কন্ডিশন বসিয়ে পাবো, অর্থাৎ এগুলো। এগুলো বসিয়ে এবিসিডি সম্পর্কে কি জানা যাচ্ছে একটু দেখ, কতটা জানা যাচ্ছে বা কোনটা জানা যাচ্ছে না, বা কোথায় গিয়ে আটকাচ্ছিস। ও, শুভমেরটা আমি দেখতে পাইনি, সরি সরি, এখন দেখলাম। শুভমের ডায়াগ্রামটাও ঠিক আছে, গুড।
ম্যাম হুম হুম ম্যাম ওই কে এসেছে এন পাই বাই এ, আর সবার লাস্টে পি এন সাইন এন পাই বাই এ ওয়াই ইকুয়ালস টু ভি নট ওয়াই, সবার লাস্টে দাঁড়া দাঁড়া আরেকবার বল, বল কে বল। ইকুয়ালস টু এন পাই বাই এ, রাইট, গুড। কে ইকুয়াল টু এন পাই বাই এ, আর আর লাস্টে এসেছে পি এন সাইন এন পাই বাই এ ওয়াই ইকুয়ালস টু ভি নট ওয়াই, মানে পি এনটা হচ্ছে ওই সি আর বি মিলিয়ে। ওকে। পিএনটা হচ্ছে সি আর ডি, মানে সি আর ডি, মানে সি ইন্টু ডি হচ্ছে একটা কিছু, তাই তো? বি, বি, ও বিসিডি, ওকে। সিবি ইকুয়ালস টু পি ধরেছি, মানে কন্ডিশন গুলো বসিয়ে এরকমই আচ্ছা, আসবে। ও ঠিক আছে, যেটাকেই যাই ধরে থাক, ব্যাপারটা হলো গিয়ে তোর ফাইনালি এসেছে। আচ্ছা, এক এক করে যাই। এ ইকুয়াল টু জিরো, তাই তো? এ ইকুয়াল টু জিরো, সেটা এখান থেকে পেয়েছিস নিশ্চয়ই, 3 নম্বরটা থেকে। নাকি রে? হ্যাঁ, হ্যাঁ। আর এ ইকুয়াল, ফার্স্ট থেকে ডি জিরো আসবে। হ্যাঁ, আর ভি ইকুয়াল টু জিরো হলে আচ্ছা, এটা একটু এদেরকে করে দেখাতে হবে। ঠিক আছে, বুঝেছি তোর যেটা এসেছে, ঠিক আছে। বা এবার একটুখানি করে দেখাই, না হলে তো বাকিদের একটু ইয়ে হবে, কনফিউশন হবে। আচ্ছা, এক এক করে বসাই। প্রথমে ভি ইকুয়াল টু জিরো অ্যাট ওয়াই ইকুয়াল টু জিরো। সো জিরো ইকুয়াল টু এই, আর ওয়াই এর জায়গায় জিরো বসালে ডি কস কে ওয়াই, এইটুকু জাস্ট থাকছে। হুম, তা এখান থেকে পরিষ্কার যে নিশ্চয়ই এই পোর্শনটা তে জিরো, কোন মানে এই এই গোটা পোর্শনটা তো আর জিরো হতে পারে না। মানে এটা পুরোটাই জিরো হয়ে গেলে তো পুরোটাই জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে পরিষ্কার যে নিশ্চয়ই এই ডিটা জিরো। ঠিক আছে, ফার্স্ট যে কন্ডিশনটা, সেখান থেকে আমরা পাবো ডি ইকুয়াল টু জিরো। তাহলে ডি ভ্যানিশ হয়ে গেল। তাহলে আমাদের সলিউশনটা এখন দাঁড়ালো ভি ইকুয়াল টু a to the power kx plus b to the power minus kx into c sin ky। আচ্ছা, এরপর 2 নম্বরটা, এটা 1 নম্বর থেকে পেয়েছি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কি ভি ইকুয়াল টু জিরো, ও সরি সরি, ভি ইকুয়াল টু জিরো অ্যাট ওয়াই ইকুয়াল টু এ। তার মানে এবার এখান থেকে আমি যদি আসি, তাহলে ভি ইকুয়াল টু জিরো অ্যাট, আবার সেই এক জিনিস, প্রথমটা একই থাকবে, আর এইখানে সি সাইন কে এ, রাইট? ওয়াই এর জায়গায় এ বসালাম, আর বাঁদিকে জিরো। এখানেও দেখ একই ব্যাপার, সিটা জিরো হতে পারে না, কারণ সি জিরো হলে মানে এটাও যদি জিরো হয়ে যায় তাহলে তো পোটেনশিয়ালটাই জিরো হয়ে যাবে। আচ্ছা, এটাও জিরো হতে পারে না, কারণ তাহলেও পোটেনশিয়াল জিরো হয়ে যাবে। তাহলে কোনটা জিরো হতে পারে? জিরো হতে পারে এই জিনিসটা সাইন কে এ, এইটা জিরো হতে পারে। সাইন কে এ যদি জিরো হয়, তার মানে অবশ্যই কে এ ইকুয়াল টু এন পাই, যেটা পল্লবী এসেছে। তাহলে দেখ, কে এখানে কোয়ান্টাইজড, মানে কে কিন্তু, কে এর সব ভ্যালু অ্যালাউড নয়, কে এর কিছু কিছু ডিসক্রিট ভ্যালু অ্যালাউড। কে এর ভ্যালু কি কি হতে পারে তাহলে? কে এর ভ্যালু হতে পারে পাই বাই এ, কে এর ভ্যালু হতে পারে 2 পাই বাই এ, 3 পাই বাই এ, এটসেট্রা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ফাইন। আর এছাড়া হচ্ছে কি 3 নম্বরটা, 3 নম্বরটায় আমি যদি কনসেন্ট্রেট করি, ভি ইকুয়াল টু জিরো যখন এক্স টেন্স টু ইনফিনিটি, এ ইন্টু ই টু দা পাওয়ার কে ইনফিনিটি
প্লাস 0, কারণ e টু দ্য পাওয়ার মাইনাস kx আছে, x টেন্ডস টু ইনফিনিটি হলে এটা এমনিতেই 0, আর ডান দিকটা যেমন ছিল তেমন c sin ky প্লাস d cos ky। তো বোঝাই যাচ্ছে যে এটা যদি হোল্ড করতে হয়, কারণ এই টার্মটা তো আবার ইনফাইনাইট হয়ে যাচ্ছে, তাহলে এটা যদি হোল্ড করতে হয় তাহলে একটাই উপায় আছে, সেটা হচ্ছে এটাকে 0 হতে হবে। সো a ইকুয়াল টু 0। পুরো ব্যাপারটাকে মিলিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হলো v x y is equal to some constant e to the power minus kx sin e to the power minus n pi x by a sin n pi y by a। ঠিক আছে, ক্লিয়ার? এটা আশা করি এসে গেছে, বা না এসে থাকলেও টুকটুক করে বসাতে থাকলেই এসে যাবে। এখানে এবার যেটা বাকি রইল সেটা হচ্ছে ভি নট ওয়াই এর ব্যাপারটা মীমাংসা করা বাকি রইল। সো ভি নট ওয়াই কখন হবে? যখন এক্স ইকুয়াল টু 0 হবে। তার মানে ভি নট ওয়াই ইজ ইকুয়াল টু সি, এক্স ইকুয়াল টু 0 মানে এটা কিছু নেই, সাইন এন পাই ওয়াই বাই এ। আচ্ছা, এইখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এইটার যদি মানে সলিউশন করতে হয় তাহলে আমাকে ভি নট ওয়াই এর ভ্যালুটা জানতে হবে, মানে ভি নট ওয়াই ইকুয়াল টু কি এ ওয়াই, বা এটা ইকুয়াল টু কি বি ওয়াই স্কোয়ার, মানে এটা কেমন দেখতে সেটা জানতে হবে। যাই হোক, সেটা যদি আমার জানা মানে যদি আমার জানা থাকতো তাহলে আমি কিভাবে আর কি মানে সিটাকে কিভাবে বার করতাম, মানে এখন তো একটাই আননোন কোএফিসিয়েন্ট বাকি থেকে গেল যেটা আমার অ্যাকচুয়ালি ভি নট ওয়াই থেকে মানে আমি জানতে পারবো। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস করা যাক, ধরা যাক আচ্ছা ধর আমি বলে দিলাম যে আচ্ছা ধর আমি বলে দিলাম যে একটা স্পেশাল কেস বলছি, ভি নট ইকুয়াল টু মানে ভি নট ওয়াইটা ধর আমি বলে দিলাম যে ভি নট ওয়াইটা হচ্ছে ভি নট সাম কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে সি কিভাবে বার করতিস? চট করে এক নজর দেখে তো এটাই মনে হবে যে তাহলে সি ইকুয়াল টু হচ্ছে ভি নট বাই সাইন এন পাই ওয়াই বাই এ। কিন্তু এটা মানে ম্যাথমেটিক্যালি এটা অবশ্যই কারেক্ট, কারণ ভি নট ইকুয়াল টু যদি এইটা হয় তাহলে সি ইকুয়াল টু ভি নট বাই ওইট, ম্যাথমেটিক্যালি কারেক্ট। কিন্তু এখান থেকে তুই খুব বেশি ফিজিক্যাল ইনফরমেশন পাবি না, মানে এটাকে যদি তুই এভাবে লিখে ছেড়ে দিস তাহলে এখান থেকে ফিজিক্যাল ইনফরমেশন বা সিগনিফিকেন্সটা তুই ঠিকমতো বুঝতে পারবি না। তাই জন্য এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের ম্যাথমেটিক্স বা এরকম স্টেপ যখনই পাবি তখন সেটাকে মানে ফিজিক্যালি ভালোভাবে বোঝা যাবে এরকম ফর্মে লিখতে গেলে সেটার আবার আরেকটা স্টাইল আছে। এটাও খুব জেনারেলাইজড, এটা শুধু এই অঙ্কের জন্য নয়, এরকম যত রকম পাবি এরকম যদি পাস, এরকম পাস মানে বলতে চাইছি যে এখানে একটা ইন্টিজার আছে, সাইন সাম ইন্টিজার পাই ওয়াই বাই এ, এই টাইপের যদি কিছু পাওয়া যায় তখন কিভাবে এই হাউ টু ডিটারমাইন দিস কোএফিসিয়েন্ট সি, কিভাবে সিটাকে লিখতে হয়, কিভাবে লিখবি বলছি। প্রথমত এই যে সলিউশনটা পেয়েছি শুধুমাত্র এইটুকু রাখাটা কিন্তু ইনকমপ্লিট সলিউশন, বিকজ এই যে n এর ভ্যালু এটা কিন্তু একটা মাত্র ভ্যালু নয়, n এর ভ্যালু 1 2 3 4 আপ টু ইনফিনিটি। সুতরাং vxy টা শুধুমাত্র এটা নয়, অ্যাকচুয়াল সলিউশন হচ্ছে
vxy equal to all possible n এর উপর সামেশন করা। n 0 থেকে ইনফিনিটি। জিরোটা অবশ্য এখানে হবে না, কারণ n 0 হলে পুরো সলিউশনটা 0 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট জিনিস। এরপর তোকে, এটা হচ্ছে তোর ফাইনাল সলিউশন, এরপর তোকে সেই জিনিসটা বসাতে হবে যে ভি নট ওয়াই যখন x ইকুয়াল টু 0, অর্থাৎ cn সাইন n পাই y বাই a, এইটাকে সলভ করে তোকে অ্যাকচুয়ালি এই cn এর ভ্যালুগুলো বার করতে হবে। এটাই হচ্ছে সেই কারণ যার জন্য এইটা হোল্ড করে না, দিস ডাজ নট হোল্ড। এটাকে আমরা সরাসরি এরকম ভাবে মোটেই লিখতে পারি না, কেননা আমার কিন্তু উপরেরটাই সলিউশন নয়, কারণ এখানে n এর অনেক পসিবল ভ্যালু আছে, কোনো একটা পার্টিকুলার ভ্যালু তো নয় যে আমি ডাইরেক্ট ভাগ করে বসিয়ে দেব। তাহলে এটাকে সলভ করে আমাকে বার করতে হবে আননোন কোএফিসিয়েন্ট cn। কিভাবে বার করব? আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দুদিকে, বোথ সাইড, দুদিকে আমরা সাইন m পাই y বাই a দিয়ে গুণ করে dy এর উপর পুরো ব্যাপারটাকে ইন্টিগ্রেট করব ফ্রম 0 টু a। আচ্ছা, 0 টু a এই জন্য করছি কেননা আমার এখানে y এর ভ্যালুটা 0 থেকে a পর্যন্ত আছে, তার জন্য আমরা ইন্টিগ্রেশনের এই লিমিটটা নিয়েছি। তাহলে বাদিকে এবং ডান দিকে দুদিকেই সাইন m পাই y বাই a দিয়ে গুণ করে dy এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেশন লিমিট 0 থেকে a। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড নিয়ে তোর কিছু করার নেই, রাইট হ্যান্ড সাইড নিয়ে প্রচুর কিছু করার আছে। সামেশনটা বাইরে চলে এলো, cn আচ্ছা হয়ে গেল। এবার ইন্টিগ্রেশনটা হচ্ছে জাস্ট এইটুকুর উপর। এই ইন্টিগ্রেশনটা কিন্তু তোরা জানিস কিভাবে করতে হবে। এই ইন্টিগ্রেশনটা একবার ধরে নিবি m ইকুয়াল টু n, আরেকবার ধরে নিবি m নট ইকুয়াল টু n। দুটোর জন্য দু রকম ইন্টিগ্রেশন হবে, মানে দু রকম রেজাল্ট আসবে। দেখি তোরাই কর, তোরা এটা পারবি আই থিঙ্ক। একবার m ইকুয়াল টু n ধরে করবে, একবার m নট ইকুয়াল টু n ধরে করবে। ঠিক আছে, m নট ইকুয়াল টু n ধরে, আমি কিছুটা বলে দিচ্ছি। m নট ইকুয়াল টু n ধরে যখন করবি তখন এভাবে করবি, 2 দিয়ে ভাগ করবি, তাহলে এখানে হবে 2 সাইন m পাই y বাই a সাইন n পাই y বাই a dy, এই জিনিসটা আসবে। এটা করছি আমরা যখন m নট ইকুয়াল টু n তার জন্য। তাহলে এখানে এই যে জিনিসটা আছে, মানে 2 সাইন a সাইন b, এই জিনিসটাকে কসের টার্মে লেখা যায়। আই থিঙ্ক cos a minus b minus cos a plus b, এটা তোরা বলতে পারবি। হ্যাঁ, মনে হচ্ছে এটাই। ঠিক আছে, সেই ফর্মুলাটাকে এখানে ইউজ করে এই ইন্টিগ্রেশনটা করতে হবে। আর এটা হচ্ছে m নট ইকুয়াল টু n এর জন্য। আর যদি m ইকুয়াল টু n হয় তাহলে তো ইন্টিগ্রেশনটা হয়ে যাচ্ছে 0 টু a সাইন স্কোয়ার m পাই y বাই a dy। তাহলে এখানেও 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করতে হবে,
এবং সেক্ষেত্রে 0 to a 2 sin square থিটা মানে হচ্ছে 1 minus cos 2 থিটা 2m pi y by a y করে সেইটার রেজাল্ট বার করতে হবে। বের করে ফেলতে কি ঝপাঝপ। এটাও একটা রেজাল্ট যেটা অনেক কাজে লাগবে। এই পার্টিকুলার জিনিসটা মানে সাইন অফ সামথিং অ্যান্ড সামথিং ইন্টিগ্রেট করলে কি হয়। ম্যাম cn a/2 n equals to m হলে আর n not equals to m হবে। বিলকুল ঠিক। এইখানে এই যতগুলো স্টেপ করা হচ্ছে যার যার এখানে কমপ্লিট হচ্ছে না একদম দায়িত্ব নিয়ে বাড়িতে শেষ করবি। যদি না পারিস আমাকে বলবি যে হয়নি, বুঝিয়ে দিন, বুঝেছিস? ওই সবকিছু জমিয়ে রেখে পরে আমি একা একা বুঝে নেবো ওগুলো কিন্তু খুব আনরিয়ালিস্টিক চিন্তা ভাবনা। সাইন n pi y by a sin n pi y by a dy এই যে পার্টিকুলার টাইপ অফ ইন্টিগ্রেশন, হ্যাঁ, m একটা ইন্টিজার n একটা ইন্টিজার, তার রেজাল্ট একদম মুখস্থ রাখতে হবে। এরপরে যখন এরকম পাবি পটাপট ডাইরেক্ট বসিয়ে দিবি উইদাউট সলভিং। সেটা হচ্ছে a/2 মানে যেটা টাইম। আচ্ছা, এটাও একটা তোদের আসতে পারে প্রশ্ন যে এই যে 0 আর a মানে এই এটা অ্যাকচুয়ালি কি। এই এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখ আমার এখানে কে টা কি বেরিয়েছিল, কে হচ্ছে ছিল আমার n pi by a। দাঁড়া একটু দেখে নিই, এক সেকেন্ড। গিয়ে n আচ্ছা বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে। আচ্ছা এর ভ্যালুটা হচ্ছে মানে কার উপরে ইন্টিগ্রেট করছি এটা আমি অ্যাকচুয়ালি পোটেনশিয়ালটা যেটা আছে সেটা আমরা তো এখানে পোটেনশিয়ালই বার করছি, মানে এই পুরো জিনিসটা যার মধ্যে ঢুকেছে সেটা হচ্ছে পোটেনশিয়াল। তো পোটেনশিয়ালটা প্রথমে এখানে 0 ছিল, আরেকবার এখানে 0 হয়েছে। তো এটা হয় ফুল টাইম পিরিয়ড নয় হাফ টাইম পিরিয়ড। ঠিক আছে, মানে এটা এমন একটা স্পেসিফিক রেঞ্জ যেটা শুরুতে আর শেষে ফাংশনের ভ্যালুটা রিপিট হচ্ছে, মানে সেম ভ্যালু আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে রিপিটেশন ইউনিট বলতে পারিস, যে ইউনিট অন্তর অন্তর অরিজিনাল ফাংশনটা রিপিট হচ্ছে। ওকে, তো হ্যাঁ, তো সেটা যদি হয় তাহলে তার অ্যান্সারটা হবে a/2 ডেল্টা mn, মানে এটা হচ্ছে ডিরাক ডেল্টা ফাংশন। এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ফাংশন। ডেল্টা mn মানে হচ্ছে দিস ইজ ইকুয়াল টু 1 যখন m ইকুয়াল টু n এবং দিস ইজ ইকুয়াল টু 0 যখন m নট ইকুয়াল টু n। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা বাহ, তাহলে আমরা যেটা যেহেতু পেয়ে গেছি তাহলে আমরা cnটাও কিন্তু পেয়ে গেছি, কারণ আমাদের লেফট হ্যান্ড সাইডে কি ছিল, আমার লেফট হ্যান্ড সাইডে আমার এইটা ছিল, আর রাইট হ্যান্ড সাইডে আমি পেলাম n1 থেকে ইনফিনিটি সামেশন, তারপর cn, তারপর a/2, তারপর ডেল্টা mn।
এইটাকে একটু ভালো করে দেখ। m ইকুয়াল টু n হলে তবেই a/2, m ইকুয়াল টু n না হলে এটা কিন্তু 0। হ্যাঁ, তাহলে এখানে তো একটা সামেশন আছে অ্যাকচুয়ালি। এখানে অ্যাকচুয়ালি একটা সামেশন আছে, মানে হচ্ছে c1 a/2 ডেল্টা mn, c2 a/2, আচ্ছা ডেল্টা mn, n এর ভ্যালু তো 1, c2 a/2 ডেল্টা m2, c3 a/2 ডেল্টা m3। এরম করতে করতে একটা সময় আসবে cm a/2 ডেল্টা mm ইত্যাদি ইত্যাদি। এবার দেখ প্রথম ভ্যালুটাতে m আর 1, m নট ইকুয়াল টু 1, এটাতেও দেখ m নট ইকুয়াল টু 2, কিন্তু এটাতে m আর m ইকুয়াল, মানে m মানে বলতে চাইছি m এর ভ্যালু যা খুশি হতে পারে, কিন্তু তার মানে কি, তার মানে শুধুমাত্র এইটাই থাকবে, বাকি সবাই কিন্তু 0 হয়ে যাবে। এই যে এত বড় একটা সামেশন, n এর 1 2 3 4 সবার উপরে সামেশন, কিন্তু এটা শুধু একটাই টার্ম এখান থেকে বেরিয়ে আসবে, সেটা হচ্ছে cm, কেননা বাকি কারুর জন্যই m আর n ইকুয়াল নয়, শুধুমাত্র mth যে টার্ম সেটাই তাহলে থাকবে, কারণ সেটার জন্যই এটার ভ্যালুটা নন জিরো, বাকি সবার ক্ষেত্রে জিরো। তাহলে দিস ইজ ইকুয়াল টু cm a/2। সো দেয়ারফোর আমরা পাচ্ছি cm a/2 is equal to 0 থেকে a v0y sin m pi y by a dy, বা cm is 2 by a 0 to a v0y sin m pi y by a dy। ক্লিয়ার? তাহলে আমার v0y যখন স্পেসিফাই করা থাকবে, তাহলে মূল কথাটা হলো, মানে স্টেপগুলো হলো, প্রথমে অবশ্যই সেপারেশন অফ ভেরিয়েবলস, এবং সেখান থেকে সহজেই তুই এই ভার্সনটা পেয়েই যাচ্ছিস, তোরা এই ভার্সনটা পেয়েই যাচ্ছিস। এরপর একে একে বাউন্ডারি কন্ডিশন বসাবি। এবার এক একটা অঙ্কে যদিও এক এক রকম হবে, কিন্তু মোর অর লেস মানে এরকম কিছু, কেউ কেউ 0 হবে, কেউ কেউ হবে না। এবং এই এই ইন্টিজারের ফান্ডাটা আসে, জেনারেলি আসবে, ঠিক আছে, এই কোয়ান্টাইজড এই যে ইন্টিজারের ফান্ডাটা আসবে, যেই ইন্টিজারের ব্যাপারটা চলে এলো গল্পটা আর কি, সঙ্গে সঙ্গে তোর জেনারেল সলিউশন হয়ে গেল এরকম। এবার তুই ফাইনাল ওই জিনিসটা বসাচ্ছিস, কিন্তু এবার তোর এখানে কোএফিসিয়েন্ট বার করতে হবে, কিন্তু এখানে অনেক কোএফিসিয়েন্ট চলে এসেছে। তা তখন বার করার উপায় কি, দুপাশে এরকম সাইন এম পাই ওয়াই বাই এ দিয়ে গুণ করা, তারপরে এরকম একটা কিছু আসবে, দিয়ে ফাইনালি তুই এই ধরনের কিছু একটা জিনিস পাচ্ছিস, যেখানে তুই সিএম বার করতে পারছিস কিভাবে না, v0y টা এখানে পুট করে। ঠিক আছে, এবার তোদের হোম টাস্ক হচ্ছে বাড়িতে তোরা সলভ করবি, যে যদি v0y ইকুয়াল টু গিভেন হয়, আমি কিছু একটা তো গিভেন করতে হবে, না হলে তো তুই সিএমটা ফাইনালি বার করতে পারবি না। তো ধরা যাক আমি তোকে বলে দিয়েছি v0y হচ্ছে v0 v0, তাহলে দেন শো দ্যাট cm is equal to 0 যখন m ইভেন, আর cm হচ্ছে ইকুয়াল টু 4v0 বাই m পাই যখন m অড। এটা অবশ্যই বাড়িতে এটা করবি, অবশ্যই করবি এবং করে আমাকে দেখাবি। ঠিক আছে, এটা আসবে যদি v0y ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট হয় v0, তাহলে এটা হবে তোর সলিউশন। সুতরাং হেন্স আওয়ার ফাইনাল সলিউশন ইজ, এবার জাস্ট সিএমটাকে বসিয়ে দেওয়া, মানে এইটুকু তো আমরা এসেই গেছিলাম, তা এখানে আমাকে জাস্ট সিএমটাকে বসিয়ে দিতে হবে। ওয়ান থেকে ইনফিনিটি 4v0 by m pi e to the power minus m pi x by a sin
m by y by y। সো সরি, এটার পরে এই স্টেপটা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মহান vxy, এবং এখানে তোরা একটা জিনিস অ্যাটলিস্ট তোরা নিশ্চয়ই বুঝেছিস যে এটা কিন্তু মোটেই একটা x আর একটা y গুণ করে যা পাই এটা কিন্তু মোটেই তা না, এটা হচ্ছে গুণ করে যা পাই তার উপর সামেশন, এবং এই যে সামেশনটা আমরা করছি না, তার ফলে আমরা কিন্তু একটা জেনারেল ফাংশন পাচ্ছি, আমরা কিন্তু কোনো পার্টিকুলার প্রোডাক্ট টাইপের ফাংশন পাচ্ছি না, আমরা এখানে পাচ্ছি একটা জেনারেল ফাংশন। এবং এটা জেনে তোরা খুবই অবাক হবি যে যে কোনো জেনারেল ফাংশন, এনি এনি ফাংশন লাইক দিস, সেটাকে সবসময়ই এই ধরনের, সবসময় মানে কিছু ক্রাইটেরিয়া তাকেও স্যাটিসফাই করতে হবে, হঠাৎ করে ব্লো আপ করতে পারবে না, ইনফিনিটি হয়ে যেতে পারবে না, এরকম কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, কিন্তু তাছাড়া যে কোনো ফাংশনকেই না এই ধরনের সিরিজ হিসাবে লেখা যায়, সাইন m পাই y বাই a, যে কোনো ফাংশনকেই এই ধরনের সিরিজ হিসাবে লেখা যায়। একটা পাতি স্কোয়ার ওয়েভ, সেটাকেও এই ধরনের সিরিজ হিসাবে লেখা যায়। কিরকম ভাবে লেখা যায় না, এখানে ধর সাইন m পাই y বাই a, তার মানে কি, মানে প্রথম টার্মটা হচ্ছে সাইন y বাই a, কিছু একটা সামনে আছে, পরবর্তী টার্মটা হচ্ছে কিছু একটা সামনে আছে সাইন 2y বাই a, এরকম একটা কিছু। তো এদেরকে যদি আমি পরপর পরপর প্লট করতে থাকি তাহলে ফাইনালি এরকম একটা স্কোয়ার ওয়েভ আসবে। যাকে এটা আবার একটা পুরো আলাদা স্টোরি, এই এই গল্পটার নাম হচ্ছে ফুরিয়ার সিরিজ। এই প্লটিংটা আমি ভালো করে আমার নেক্সট ক্লাসে দেখাবো। নেক্সট ক্লাসটা, এই ক্লাসটা মানে এই যে ল্যাপ্লাস ইকুয়েশনের সলিউশন, এই ক্লাসটা অবশ্য অনলাইনেই হবে, আর অফলাইনে জ্যামের ক্লাসের টপিক তো আমি রুটিনে লিখে দিয়েছি। তো এই ক্লাসটা কন্টিনিউয়েশন আমরা পরের ক্লাসে করবো। এটা আরো তোরা পুরো সলিউশনটা না বার করলে এটা ঠিক বুঝতেও পারবি না। তো আপাতত তোরা এইটুকুই কর, সেটা হচ্ছে এই জিনিসটা বের করে রাখ। নেক্সট সানডে আমি এই ব্যাপারটা বলবো যে কিভাবে এই যে সলিউশনটা বেরোচ্ছে এটা যে আসলে জেনারেল সলিউশন, এবং সেটা যে কোনো পার্টিকুলার ধরনের নয় সেটা, এবং ফুরিয়ার সিরিজের স্টোরিটা, যে কোনো আরবিট্রারি ফাংশনকে এই যে সাইনের সুপারপজিশন হিসেবে লেখা যায়, এটা কিন্তু একটা দুর্দান্ত ব্যাপার। তো এই গল্পটা বলবো হচ্ছে সামনের রবিবার, নেক্সট ক্লাস। ঠিক আছে তাহলে, বাই বাই। আচ্ছা, এটা পড়ালাম গ্রিফিথস থেকে, গ্রিফিথসের ইলেকট্রোডাইনামিক্স, তোদের যে ড্রাইভের লিঙ্কটা দেওয়া হচ্ছে স্টাডি মেটেরিয়ালস, সেখানে এটা পাবি। সেখান থেকে তোরা এটা পড়িস, একদম ডিটো ওখানকারই একটা এক্সাম্পলের অঙ্ক করিয়েছি, ঠিক আছে? ঠিক আছে, টাটা। আর হ্যাঁ ম্যাম বল। সেই লাস্ট ক্লাসে, আগের ক্লাসে যে সেই ফোর্স লাইনটা বের করতে বলেছিলেন, হ্যাঁ লাইন অফ বলেছিলাম, ফোর্স, কিন্তু কি অঙ্কটা ছিল রে, সেটা তো ভুলে গেছি। কার জন্য বলেছিলাম বলতো? ইলেকট্রিক ফিল্ডের দুটো ইকুয়েশন দিয়েছিলেন। ওহো, ছবি ছবি। হুম, হ্যাঁ, সে ছবি কেমন বেরোলো? বেরিয়েছে? বেরিয়েছে বলতে ম্যাম ওই এক্স এক্স প্রাইম আর ওয়াই ওয়াই প্রাইম যে আছে, হ্যাঁ ইউ হ্যাঁ ইউ মানে এক্স এর দিকে ইউ, হ্যাঁ। এরকম ধরনের কিছু কি হবে? আচ্ছা, আমি ভাবছি যে একটা তো তোরা ক্লাসে বের করেছিলি তাই না, এরম এরম, এইটা তো তোরা ক্লাসে বের করেছিলি। হ্যাঁ, সেকেন্ড ডেটটা। হ্যাঁ, সেকেন্ড ডেটটাতে কিন্তু আম, আচ্ছা, ফার্স্ট ডেটটাতে আমি বলেছিলাম অ্যাক্সিসের উপর কি হচ্ছে সেটা একটু ভালো করে লক্ষ্য করতে। তো ফার্স্ট ডেটটাতে কিন্তু অ্যাক্সিসের উপর এরকম ধরনের কিছু একটা ছিল, তাই না, অ্যাক্সিস বরাবর। কিন্তু সেকেন্ড অঙ্কটাতে কিন্তু অ্যাক্সিসের উপরে এই রকম টাইপের কিছু একটা ছিল বলে মনে হচ্ছে আমার, এই দিকে এসেছিল ডিরেকশনটা। হ্যাঁ, হ্যাঁ, তো অ্যান্সার হচ্ছে এরকম, এরকম, এরকম,
আর এরকম করে এরকম, বুঝেছিস? কেননা এটাই আমি বারবার বলছিলাম যে তোকে অ্যাক্সিসটা লক্ষ্য রাখতে হবে, যে অ্যাক্সিসে ফিল্ডটা কেমন দেখতে হচ্ছে। হ্যাঁ ম্যাম, এরকমই এসেছে, ইউ আকৃতি ঘনকের। হ্যাঁ, বাহ, গুড। মানে এই যে ব্যাপারটা আছে, এটা একটা স্ট্রেট লাইন মতন, সেটাকে মানে এটা কোনো ফিল্ড লাইন নয় যদিও বা, তো সেটাকে ফলো করে বাকিটা হবে। আর এটা বুঝবি কিভাবে, মানে তোরা যতটা ক্লাসে করেছিলি ওটা ঠিকই করেছিলি, কারণ এই জায়গাটা তোরা পুরোই বুঝেছিলি যেটা এরম এরম হবে, কিন্তু মানে এই অ্যাক্সিসের কাছাকাছি এটা তোকে বুঝতে গেলে তোকে অ্যাক্সিসে কি হচ্ছে সেটা দেখতে হবে। সেটাই, বাহ, তাহলে তো প্লটিং অনেকটাই শিখে গেছিস। আচ্ছা, এটাও আচ্ছা, আরেকটা জিনিস সবাইকে না বলছি, সেটা হচ্ছে আমি তো অনেক ক্লাসে বিভিন্ন সময় নানান রকম অঙ্ক দিই, আবার অনেককে আলাদা করে অঙ্ক দিয়ে দিয়ে সব তালগোল পাকিয়ে আমি সব ভুলে যাই যে কাকে কি দিয়েছিলাম। তো সেটা হচ্ছে তোরা যদি পারিস বা না পারিস দুটো ক্ষেত্রেই আমাকে একটু জিজ্ঞেস করবি, যেমন পৌলবী জিজ্ঞেস করলো যে হয়েছে বা হয়নি। আমারও ঠিক মানে বুঝতেই পারছিস এত স্টুডেন্ট তো কাকে কোনটা বলছি মনে থাকছে না। তো মানে একটু আমাকে জিজ্ঞেস করে নিবি কেমন, যেটা এরকম হয়েছে ঠিক আছে কিনা বা হয়নি একটু বলে দিন। অনলাইনে হোক অফলাইনে হোক যেখানে খুশি, হোয়াটসঅ্যাপে হোক, যখন ইচ্ছা, কিন্তু আমাকে একটু মানে মনে করাস, নাহলে তো ভুলে যাব। ঠিক আছে, গুড। অ্যাকচুয়ালি প্লটিংটার উপর আমি সবসময় খুব জোর দিই, কারণ প্লটিং তোদের যে কোনো ইন্টারভিউতেও জিজ্ঞেস করবে। আমি প্লটিং এর ক্লাস নেব, এদের তো নিয়েছিলাম, তোদের সিলেবাসে ছিল, ফার্স্ট ইয়ারেরটা নেওয়া হয়নি। প্লটিংটা তোদের ভালো করে শেখাবো। ঠিক আছে তাহলে, আর কিছু বলবি কেউ? ম্যাম বলছি যে রেজিস্ট্রেশনের যে এইটা পাঠিয়েছেন হুম ওতে, হুম হুম হুম। ওতে ওই আধার নাম্বার না থাকলে হবে? হ্যাঁ, আধার নাম্বারটা ওটা আছে ফিল্ডটা, কিন্তু ওটা দরকার নেই, ওটা ঠিক ইম্পর্টেন্ট না। ঠিক আছে। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, ঠিক আছে তাহলে, বাই বাই।